আপনারা দেখছেন আপনাদের প্রিয় ডিজিটাল বাংলা সংবাদ চ্যানেল রোজ বাংলা। আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করবেন খবরগুলো নিয়মিত দেখবার জন্য। আজকের এক্সক্লুসিভ বাছাই করা সেরা খবরগুলো পৌঁছে দিচ্ছি আপনাদের মুঠোফোনে। চলতি মাসে উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আসছে বিরাট বড় বদল। অপরদিকে কয়লা চোর, বালি চোর, চাকরি চোরের তকমা লেগেছিল আগেই, এবার আরও বিস্ফোরক তথ্য ফাঁস মমতার প্রিয় এই গ্রেপ্তার হওয়া মন্ত্রীর বিরুদ্ধে। 10,000 কোটি টাকা বিদেশে পাচার করেছিলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, জানালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। চাঁদের পর এবার সূর্যোদয় ভারতের, চূড়ান্ত কক্ষপথে প্রবেশ করল ইসরোর সৌরযান। শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। অপরদিকে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে জারি হলো লুক আউট নোটিশ, ইডি আধিকারিককে মেরে মাথা ফাটিয়ে দেবার অভিযোগ। অপরদিকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জাপান এবং নেপালকে সাহায্যের ঘোষণা ভারত সরকারের। বিশ্ববাজারে বদনাম ভারতের কফ সিরাপ খেয়ে মৃত্যু 141 জন শিশুর, কঠোর নির্দেশিকা জারি কেন্দ্রীয় সরকারের। অপরদিকে অনুষ্ঠানের মাঝেই পুলিশ কনস্টেবলকে কষিয়ে চড় বিজেপি বিধায়কের, তুমুল সমালোচনা। বিস্তারিত প্রত্যেকটি খবর আপনাদের কাছে পৌঁছে দেব। এছাড়াও সবথেকে বড় যে খবরটি রয়েছে, দেশে এবার লোকসভা, বিধানসভা, পুরসভা, পঞ্চায়েত ভোট হবে একসাথে, চালু হচ্ছে এক দেশ এক নির্বাচন। শেষ পর্যন্ত জুড়ে থাকুন বিস্তারিত জানবার জন্য। রাজ্যের বর্তমানে শাসক দল তৃণমূলের গায়ে আগেই লেগেছিল তকমা, কয়লা চোর, বালি চোর, চাকরি চোর। খোদ জেলবন্দি রাজ্যের হেভিওয়েট একাধিক নেতা মন্ত্রী। এবার আরও বিস্ফোরক তথ্য এলো সামনে। রেশন কাণ্ডের 10,000 কোটি বিদেশে পাচার করেছিল মমতার প্রিয় মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, জানালো ইডি। 2-10 কোটি টাকা নয়, রেশন দুর্নীতির মোট অঙ্কটা 20,000 কোটি টাকা। তার মধ্যে আবার শুধুমাত্র 10,000 কোটি টাকার মালিক ওই বর্তমানে জেলবন্দি থাকা রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী, রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় সেই বালু। এই বিপুল পরিমাণে অর্থ কোনো রকম নথি ছাড়াই বদলানো হয় বিদেশি মুদ্রায়, তারপর পাচার হয়ে যায় বিদেশে। শুধু তাই নয়, প্রাক্তন খাদ্যমন্ত্রীর আরও 2,000 কোটি টাকা হাওলার মাধ্যমে বাংলাদেশ, দুবাই হয়ে চলে গিয়েছে সৌদি আরবের জেড্ডা নামক জায়গায়। সে কাজে সহযোগিতা করছিলেন বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ডো, ডাকনাম ডাকু স্বয়ং। শনিবার ব্যাংশালে ইডির বিশেষ আদালতে জমা দেওয়া রিমান্ডে এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছে কেন্দ্রীয় এজেন্সি। তদন্তকারীদের দাবি, WBEC-SCর চেয়ারম্যান থাকাকালীন প্রতি কুইন্টাল ধানের জন্য এই বালু বা জ্যোতিপ্রিয় মল্লিক কমিশন নিতেন 20 টাকা। এই কাণ্ডে ধৃত বাকিবুরকে জেরা করে ওই তথ্য মিলেছে বলে জানাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির আইনজীবী ভাস্কর প্রসাদ বন্দ্যোপাধ্যায় এদিন জানিয়েছেন, SSKM হাসপাতালে বসে মেয়েকে একটি চিঠি লিখেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। CRPF অফিসারদের বাজেয়াপ্ত করা ওই চিঠি তদন্তের মোড় ঘুরিয়ে দিয়েছে। গত 19 ডিসেম্বর ইডির সামনে মন্ত্রী ওই চিঠির কথা স্বীকার করেছেন। এজেন্সি আদালতে জানিয়েছে, মেয়েকে মন্ত্রী লিখেছিলেন, টাকার দরকার হলে 4 জনের সঙ্গে যোগাযোগ করবে তুমি। তারা হলো শঙ্কর আড্ডো, শেখ শাহজাহান, রবীন্দর এবং অন্য একজন। রিমান্ডে বলা হয়েছে, জ্যোতিপ্রিয় মল্লিক এবং শঙ্কর প্রতিদিন একাধিকবার ফোনে কথা বলতেন। চলতি মাসে হীরামতি এক্সপোর্ট প্রাইভেট লিমিটেডের অফিসে তল্লাশি চালায় ইডি। সংস্থাটি নিয়ন্ত্রণ করেন শঙ্কর আড্ডো। নামে বেনামে তিনি 90টি বিদেশি মুদ্রা বিনিময় কোম্পানির মালিক। বিভিন্ন ট্রাভেল এজেন্টদের কাছ থেকে বিদেশে যাওয়া ব্যক্তিদের নথি সংগ্রহ করতেন শঙ্কর আড্ডো। এরপর সেগুলির সাহায্যে তোলা হতো ডলার বা ইউরো। নথি ছাড়া ব্যাংকে নগদ 2,700 কোটি জমা করার অভিযোগে শঙ্কর আড্ডোর কোম্পানির বিরুদ্ধে বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আবারও ইতিহাস গড়ল ভারত। চাঁদের পর এবার সূর্যোদয়, চূড়ান্ত কক্ষপথে প্রবেশ করল ইসরোর সৌরযান। গত বছর অগস্ট মাসে চাঁদের দক্ষিণ মেরু ছুঁয়ে ইতিহাস গড়েছিল ভারত। 4 মাসের মাথায় প্রথম সূর্য অভিযানেই নয়া নজির গড়ল দেশের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। নির্ধারিত সময়ে ল্যাগ্রাঞ্জিয়ান 1 পয়েন্টের হ্যালো অরবিট অর্থাৎ চূড়ান্ত কক্ষপথে প্রবেশ করল সৌরযান আদিত্য L1। ইসরোর এই সাফল্যের পর শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ দেশের বিশিষ্টজনেরা। শনিবার বিকেল 4:25 নাগাদ এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই সুখবর দিয়েছে ইসরো। জানিয়েছে, L1 পয়েন্টের কাছে হ্যালো অরবিটে সফলভাবে প্রবেশ করেছে আদিত্য L1। এরপরেই সৌরযানের বয়ানে
তারা লিখেছে, ইন্ডিয়া, আই ডিড ইট, আই হ্যাভ রিচ টু মাই ডেস্টিনেশন। ভারত, আমি সফল হয়েছি, গন্তব্যে পৌঁছে গিয়েছি। এর ফলে সৌর অভিযানে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল আদিত্য L1। ল্যাগ্রাঞ্জিয়ান পয়েন্ট বা L1 পয়েন্ট হলো সূর্য এবং পৃথিবীর মাঝে বিশেষ একটি অবস্থান, যেখানে পৃথিবী এবং সূর্যের আকর্ষণ বল পরস্পরের সমান এবং বিপরীতমুখী হয়। ফলে উপগ্রহটি স্থিতিশীল একটি কক্ষপথে আবর্তন করতে পারবে। তাছাড়া এই পয়েন্টের আরও একটি সুবিধা রয়েছে, তা হলো এখানে সূর্যের গ্রহণ হয় না। ফলে আগামী 5 বছর বিনা বাধায় নিরবিচ্ছিন্নভাবে এই আদিত্য L1 সূর্যকে পর্যবেক্ষণ করতে পারবে। ইসরোর আগে একমাত্র আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা ওই পয়েন্টে পৌঁছতে পেরেছে। গোটা বিশ্বে ভারতের বদনাম, বিদেশে ভারতের কফ সিরাপ খেয়ে শিশু মৃত্যু। ওষুধের মান বাড়াতে এবার তাই কড়া নির্দেশিকা কেন্দ্রীয় সরকারের। গত কয়েক বছরে ভারতে তৈরি ওষুধের, মূলত কাশির সিরাপ খেয়ে বিদেশে একাধিক শিশুর মৃত্যুর ঘটনা সামনে এসেছে। এই পরিস্থিতিতে ওষুধের মান বাড়াতে শনিবার কড়া নির্দেশিকা জারি করল কেন্দ্র সরকার। নতুন বছরে ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলির জন্য নয়া উৎপাদন মানের বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্রীয় সরকার। সেভাবেই ওষুধ প্রস্তুত করতে হবে এবার ওষুধ কোম্পানিগুলিকে। 2022 থেকেই বিদেশে একাধিক মৃত্যুর ঘটনায় অভিযুক্ত হয়েছে ভারতের ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলি। এর ফলে আন্তর্জাতিক বাজারে বদনাম হয়েছে ভারতের। $50 বিলিয়ন সেই বাজারের ভাবমূর্তি ফেরাতে কড়া সিদ্ধান্ত এবার মোদী সরকারের। নির্দেশিকায় বলা হয়েছে, ওষুধ প্রস্তুতকারী সংস্থাকেই পণ্যের গুণমানের দায়িত্ব নিতে হবে। সুরক্ষা, কার্যকারিতার সমন্বয়ে জোর দেওয়া হয়েছে। কেন্দ্রের তরফে বলা হয়েছে, উপাদান মানের পরীক্ষায় সন্তোষজনক ফলাফল পাওয়ার পরে সেই পণ্য ব্যবহার করা যাবে। প্রয়োজনে একটি পণ্যকে বারবার যাচাই করা হতে পারে। গত অগস্টে স্বাস্থ্য মন্ত্রকের এক রিপোর্টে বলা হয়েছিল, 2022 সালের ডিসেম্বর থেকে 162টি ওষুধ কারখানার পরিদর্শনে দেখা গিয়েছে ওষুধ তৈরির কাঁচামাল পরীক্ষাই করা হয়নি। এছাড়া উল্লেখ করা হয়েছিল, ভারতের 8,800টি ছোট ওষুধ কারখানার 1/4 কম বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO-এর নিয়ম মেনে ওষুধ উৎপাদন করে, যা রীতিমতো উদ্বেগজনক। উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থা দাবি করেছিল জাম্বিয়া, উজবেকিস্তান, ক্যামেরুনে কমপক্ষে 141 জন শিশুর মৃত্যুর কারণ ভারতে তৈরি কাশির সিরাপ। তাই এবার কঠোর ব্যবস্থা নিল কেন্দ্রের মোদী সরকার। উচ্চ মাধ্যমিক সিলেবাস এবং পরীক্ষায় আসছে বড় বদল। চলতি মাসেই, জানুয়ারি মাসেই উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস, মডেল প্রশ্ন আসবে ফেব্রুয়ারিতে। নয়া সিলেবাস জানুয়ারিতেই হাতে পাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ফলে ফেব্রুয়ারিতেই তৈরি হয়ে যাবে মডেল প্রশ্নপত্র। শনিবার উচ্চ মাধ্যমিকের সিলেবাস রিভিউ কমিটির দ্বিতীয় বৈঠক ছিল সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের সঙ্গে। বৈঠক শেষে চিরঞ্জীব বাবুকে ফোন করা হলে তিনি কথা বলেন। তার বক্তব্য, সব মিলিয়ে সিলেবাস পুনর্মূল্যায়নের কাজ আশাব্যঞ্জক। সরকারের অনুমতি পেলে তা চালু করা হবে 2024-25 শিক্ষাবর্ষ থেকে। একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য আমূল পরিবর্তন হচ্ছে সিলেবাস। সরকার ছাড়পত্র দিলে এই বছর মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণীতে উঠেই নয়া সিলেবাসে পড়াশোনা করতে হবে ছাত্রছাত্রীদের। শুধু সিলেবাস নয়, পাঠ্যক্রমেও বড়সড় রদবদল হচ্ছে। এবার থেকে বার্ষিক নয়, সেমিস্টার পদ্ধতিতে মূল্যায়ন হতে চলেছে। নভেম্বরে প্রথম সেমিস্টার হবে পুরোপুরি MCQ ভিত্তিক, তার উত্তর দিতে হবে OMR শিটে। আর মার্চ নাগাদ হবে দ্বিতীয় সেমিস্টার, সেটাই থাকবে বড় প্রশ্ন। দুটি পরীক্ষার নম্বর মিলিয়ে চূড়ান্ত ফল প্রকাশিত হবে। এক দেশ এক নির্বাচন, লোকসভা বিধানসভা ভোটের সাথে একসাথেই হবে পুরসভা পঞ্চায়েত ভোট গোটা দেশ জুড়ে। উদ্যোগ কেন্দ্রের বিজেপি সরকারের। গত 40 বছরে লোকসভা নির্বাচনের খরচ বেড়েছে 48 গুণ, বলছে নির্বাচন কমিশন। 1984 সালে ভোট করাতে সরকারের খরচ হয়েছিল 81.5 কোটি টাকা, আর 2014 সালে 3,788 কোটি 30 লক্ষ টাকা খরচ হয়েছে। তাই এক দেশ এক নির্বাচন বিষয়টি পর্যালোচনা করতে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে সভাপতি করে 8 সদস্যের একটি উচ্চস্তরীয় কমিটি করেছে ইতিমধ্যে মোদী সরকার। কিন্তু স্রেফ লোকসভা বিধানসভাই নয়, রাজ্যের হাতে থাকা পুরসভা পঞ্চায়েত ভোটকেও এবার এক দেশ এক নির্বাচনের আওতায় আনতে চলেছে মোদী সরকার, জানা যাচ্ছে এমনটাই। 1952 সালে দেশে প্রথম নির্বাচন হয়। 1967 সাল পর্যন্ত একই সঙ্গে হয়েছে দেশে লোকসভা বিধানসভা ভোট, কিন্তু 1968 এবং 1969 সালে কয়েকটি রাজ্যে সরকার পড়ে যায়। তারপর থেকে শুরু হয় পৃথক নির্বাচন।
তবে চাইলে পুরনো ব্যবস্থা ফিরিয়ে আনা যেতে পারে বলে মনে করছে কোবিন্দ কমিটি। বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে 5 বছরের মধ্যে কোথাও সরকার পড়ে গেলে বাকি সময়কাল অন্যদের সরকার গড়ার সুযোগ দেওয়া হবে সেই রাজ্যে, কিন্তু নতুন করে ভোট হবে না। বিরোধী বা যারা সরকার গড়ার দাবি করবে তাদের সুযোগ দেওয়া হবে, যদিও সংসদে বা বিধানসভায় পাশ করাতে হবে আস্থা ভোটে। আর সেখানে ফেল করলে শেষমেশ 5 বছরের বাকি সময়কাল রাষ্ট্রপতি শাসন। মধ্যে কোনো ভোট না করে প্রতি 5 বছর অন্তরেই ভোট নিশ্চিত করতেই এই ব্যবস্থা নিয়ে কোবিন্দ কমিটি তথা ল কমিশনে আলোচনা চলছে বর্তমানে পুরোদস্তুর। আর যদি সরকার না পড়ে তাহলে বর্তমান ব্যবস্থায় চলতে থাকা সরকারের মেয়াদ আরও বাড়িয়ে কারো মেয়াদ কমিয়ে একসঙ্গে নির্বাচনের উদ্যোগ নেওয়া হবে বলে জানা যাচ্ছে। ফলে অদূর ভবিষ্যতে গোটা দেশ জুড়ে বিভিন্ন রাজ্যে একসাথেই লোকসভা, বিধানসভা, পুরসভা, পঞ্চায়েত ভোট হবে বলেই আশা করা যায়। চরম বিপাকে তৃণমূল নেতা শাহজাহান শেখ। রাজভবনের পিস রুমে একগুচ্ছ অভিযোগ, শাহজাহান শেখকে গ্রেপ্তারের নির্দেশ খোদ রাজ্যপালের। সন্দেশখালীর ঘটনার পর রাজভবনের পিস রুমে নিখোঁজ তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ পড়েছে জমা, যার ভিত্তিতে এবার পুলিশ প্রশাসনকে দ্রুত করা পদক্ষেপের নির্দেশ রাজ্যপাল সিবি আনন্দ বোসের। সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহানকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন তিনি। প্রসঙ্গত শুক্রবার রেশন বন্টন দুর্নীতি মামলার তদন্তে শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান চালাতে গিয়েছিলেন ইডির আধিকারিকরা, কিন্তু শেখ শাহজাহানের বাড়িতে ঢোকার আগে তৃণমূল নেতার ভক্তরা বিক্ষোভ দেখায় আক্রান্ত হন ইডির আধিকারিকরা, মারধর করা হয় ইডির আধিকারিকদের, আহত হন 3 জন। ঘটনার পরেই রাজভবনের পিসরুমে পড়েছে জমা অভিযোগ, শাহজাহান ইতিমধ্যে বাংলাদেশ পালিয়ে গিয়েছেন বলে অভিযোগ। জঙ্গি সংগঠনের সঙ্গে তার যোগাযোগ থাকতে পারে। এই অভিযোগের ভিত্তিতে পুলিশকে শাহজাহান শেখকে দ্রুত খুঁজে বের করে গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস। ইতিমধ্যে লুকআউট নোটিশ জারি করেছে ইডি শেখ শাহজাহানের বিরুদ্ধে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত প্রতিবেশী দেশ নেপালকে $75 মিলিয়ন সাহায্যের ঘোষণা ভারত সরকারের। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত নেপালকে $75 মিলিয়ন ক্ষতিপূরণ দেবে ভারত সরকার। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এই কথা ঘোষণা করেছেন। ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে তিনি এই কথা জানিয়েছেন। 2024 সালের প্রথম বিদেশ সফরে বৃহস্পতিবার তিনি নেপালে যান। তিনি জানান, গত বছরের নভেম্বরে নেপালের পশ্চিমাঞ্চলে আঘাত হানা ভূমিকম্পের জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেপালের পাশে দাঁড়াবার সব রকমের প্রতিশ্রুতি দিয়েছেন। এস জয়শঙ্কর আরও বলেন, ফের ঘুরে দাঁড়াবার জন্যে ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠনের জন্য $1000 কোটি ক্ষতিপূরণ দেবে ভারত নেপালকে। অপরদিকে ভূমিকম্পে বিধ্বস্ত জাপান, পাশে থাকার আশ্বাস ভারতের। ভয়ঙ্কর ভূমিকম্পে বিধ্বস্ত জাপান, ভারত এই অবস্থায় জাপানের পাশে রয়েছে। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে লিখে পাঠালেন চিঠি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভূমিকম্পের ফলে যে মৃত্যু ঘটেছে তাতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। যদি জাপানের কোনো ধরনের সহায়তা দরকার হয় তবে ভারত সেই জন্যে প্রস্তুত রয়েছে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন জাপানকে। প্রসঙ্গত সোমবার জাপানে ভূমিকম্প ঘটে, তীব্রতা ছিল 7.5। ভূমিকম্পের ফলে ইতিমধ্যে 70 জন মানুষের মৃত্যু হয়েছে জাপানে। অনুষ্ঠানের মাঝেই পুলিশ কনস্টেবলকে কষিয়ে চড় বিজেপি বিধায়কের, বিতর্ক তুঙ্গে। অনুষ্ঠানের মাঝে এক পুলিশ কনস্টেবলকে কষিয়ে চড় মারলেন বিজেপি বিধায়ক, তাও আবার সেটা ঘটল উপমুখ্যমন্ত্রীর সামনেই। বিধায়কের এহেন আচরণে মহারাষ্ট্রের রাজনীতি সরগরম হয়ে উঠেছে। শুক্রবার পুনেতে একটি হাসপাতালের অনুষ্ঠানে গিয়েছিলেন বিজেপি বিধায়ক সুনীল কামলে। অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। এছাড়াও ছিলেন শিক্ষামন্ত্রী হাসান মুশরিফ এবং সাংসদ সুনীল তাতকারি। মঞ্চে তখন গাছের চারা বিলির পর্ব চলছিল, বিলি করছিলেন উপমুখ্যমন্ত্রী। মঞ্চে বেশ ভিড় ছিল, সেই ভিড় ঠেলে মঞ্চ থেকে নামতে গিয়ে আচমকা মেজাজ হারিয়ে ফেলেন বিজেপি বিধায়ক। মঞ্চের সিঁড়ির পাশে তখন এক কর্তব্যরত পুলিশ কনস্টেবল দাঁড়িয়েছিলেন। তার দিকে ঘুরে আচমকাই সকলের সামনে বা হাতে এক থাপ্পড় মারেন বিজেপি বিধায়ক সেই পুলিশ কনস্টেবলের গালে। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে ভিডিও। দেখা গিয়েছে এই ঘটনায় হচ্চকিত হয়ে পড়েছিলেন ওই পুলিশ কনস্টেবল। বিধায়ককে তিনি কিছু বলার চেষ্টা করেন, বিধায়কও পাল্টা কিছু বলেন ওই কনস্টেবলকে, তারপরেই সেখান থেকে তিনি চলে যান। শেষ খবর পাওয়া অনুযায়ী জানা যাচ্ছে বিধায়কের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 353 ধারায় মামলা রুজু করা হয়েছে।
ঘটনা নিয়ে যখন শোরগোল চলছে, সমালোচনার ঝড় উঠেছে, তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন ওই বিজেপি বিধায়ক।